হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আজকে আমি রাকেশ স্যার তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ক্লাস 11-এর ইংলিশ বইয়ের নতুন একটি চ্যাপ্টার নিয়ে, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি খুব মন দিয়ে শুনবে, ধৈর্য ধরে, তাহলে আশা করি তোমরা কবিতাটা খুব ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে কবিতাটাকে পড়া যাকে পারে। কবিতাটাকে পড়ার পূর্বে আমরা কিছু জিনিস জেনে নেই। যেমন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। এবং তোমরা বইতে লেখাই রয়েছে 3 সেপ্টেম্বর 1802 এই সালেতে কবিতাটি প্রকাশিত হয়েছিল। কবিতাটির রাইটারকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ নেচার লাভিং পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন একজন প্রকৃতি প্রেমী কবি। অ্যান্ড অলসো he was called, or he is called, the nature devote. নেচার ডিভোট মানে হচ্ছে প্রকৃতি পূজারী, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা প্রকৃতি পূজারী বলে থাকি, বিকজ তার বেশিরভাগ কবিতার সোর্সই হচ্ছে প্রকৃতি। বিকজ হিজ মোস্ট অফ দ্য পোয়েম আর টেকেন ফ্রম দ্য সোর্স অফ নেচার। প্রকৃতি থেকে কবি উৎসাহিত হয়ে বিভিন্ন কবিতা লিখেছেন। এবারে আমরা মূল কবিতার মধ্যে আসব, যেখানে দেখানো হয়েছে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে সকালবেলায় কবি যে দৃশ্যটা উপলব্ধি করেছিলেন, সেই দৃশ্যটাকে পরিষ্কারভাবে তিনি ব্যক্ত করেছেন তার এই কবিতায় আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন তার বোনকে নিয়ে লন্ডন থেকে ফ্রান্সে যাচ্ছিলেন, অন দ্য ওয়ে from London to France along with his sister Dorothy, উচ্চারণটা করবো আমরা ডরথি, বাট যখন বানানটা লিখবো, স্পেলিংটা যখন আমরা লিখবো তখন লিখবো DOROTHY, ডরথি, নইলে আমাদের বানানটা কিন্তু ভুল হয়ে যাবে লেখার সময়। আমরা প্রোনাউন্সিয়েশন করবো মুখে বলার সময় ডরথি, বাট যখন আমরা লিখতে যাবো তখন মনে মনে উচ্চারণটা করে নেবো ডরথি। এইবারে আমরা কবিতা তাহলে কি বললাম আমরা, এটা হচ্ছে কবিতার ব্যাকগ্রাউন্ড কি না। যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি লন্ডন থেকে ফ্রান্সে তার বোনকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে যে ন্যাচারাল ভিউ, যে প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করেছিলেন, ফিল করেছিলেন, সেইটাই আমাদের এই কবিতায় বর্ণনা করা হয়েছে। এবং এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের তলা দিয়ে একটি নদী বয়ে যাচ্ছিল, নদী বয়ে যায়, সেই নদীটির নাম হচ্ছে টেমস। উচ্চারণটা টেমস, কিন্তু যখন বানানটা লিখব তখন আমরা মনে মনে উচ্চারণ করব থেমস, THAMES, থেমস। তাহলে আমাদের বানানে কোনো ভুল হবে না। তাহলে আমাদের, আর এই সময়টা, যেই সময়ে কবিতাটি কম্পোজ করা হয়েছিল, মানে যেই সময়ে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য ন্যাচারাল ভিউ উপলব্ধি করছিলেন, রিয়েলাইজ করছিলেন, সেই সময়টা হচ্ছে সকালের আগে, মানে ভোর, যেটাকে বলা হয় তাকে প্রায় সূর্যোদয়ের প্রাক্ক্ষণ বা প্রথম মুহূর্ত। তাহলে সেই সময়টা মোটামুটি 4:30 বা 4:45, এই সময়টা সূর্যের যে প্রথম আলোটা যখন ওঠে, সেই সময়টার কথা বলা হয়েছে। এই কবিতায় কবি যে দৃশ্যটা বর্ণনা করেছেন সেইটা খুব নস্টালজিক ভিউ অফ দ্য নেচার, মানে প্রকৃতির একটা নিজস্ব সত্তা, সেটা তুলে ধরেছেন। ফার্স্ট লাইনে আমরা চলে যাব এবারে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ মানে পৃথিবী, হ্যাজ নট এনিথিং মানে নেই কিছু, শো দেখানোর মতন, মোর মানে বেশি, ফেয়ার মানে সুন্দর। তাহলে পৃথিবীর দেখানোর মতন এর থেকে সুন্দরতম কোনো জিনিস নেই। এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? নো। আসলে কবির সেই দিন দাঁড়িয়ে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে সেই দিনকারে দাঁড়িয়ে যে নস্টালজিক ভিউ, যে ম্যাজেস্টিক ভিউটা প্রকৃতির তিনি দেখেছিলেন, সেই ভিউটাকে তিনি কল্পনা করেছেন যেন এর থেকে সুন্দরতম দৃশ্য বা এর থেকে সুন্দর প্রকৃতির রূপ হি হ্যাজ নেভার সিন, তিনি কখনো দেখেননি আগে, এভার বিফোর মানে কোনোদিনই দেখেননি।
কবি তাই জন্য ফার্স্ট লাইনে তিনি বলেছেন কি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর দেখানোর মতন এর থেকে আর সুন্দরতম কোনো জিনিস নেই। স্ট্যান্ডিং অন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে দ্য পোয়েট রিয়েলাইজ দ্য ন্যাচারাল ম্যাজেস্টিক ভিউ or the nostalgic view of the nature, প্রকৃতির, that view is compared to the best view of the nature, সেটাকে তুলনা করা হয়েছে একদম সলিড ভিউ, একটা খুব সুন্দর দৃশ্য হিসাবে। সেকেন্ড লাইন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে হচ্ছে নিরস বা অন্ধকার, এখানে বলবো আমরা নিরস বা মৃত। উড বি হবে, সে, হি, সে মানে ছেলের কথা বলা হয়েছে একটা, অফ সোল আত্মার, হু কুড পাস বাই যে কিনা অতিক্রম করে চলে যায়। এর মানেটা বোঝাচ্ছে কি, সে হবে একটা নিরস আত্মার মানুষ যে কিনা এই দৃশ্যটাকে উপলব্ধি না করে চলে যায়। তার মানে অবশ্যই এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে চাইছেন যে হয়তো তিনি যখন এই নস্টালজিক বা ম্যাজেস্টিক ভিউটা উপলব্ধি করছিলেন ভোরবেলা ইংরেজি DAWN, ডন মানে ভোর, সেই সময় হয়তো তার পাশ থেকে কেউ চলে যাচ্ছিলেন, কোনো ব্যক্তি একজন, এই দৃশ্যটার দিকে না তাকিয়ে। তা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেহেতু একজন নেচার লাভিং পোয়েট, তাই তার কাছে দৃশ্যটা খুব মনোমুগ্ধকর মনে হয়েছে। সো দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য নেচার ইজ কোয়াইট প্লেজার টু দ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বাট someone else who doesn't care, someone else মানে অন্য কেউ একজন, who doesn't care যে কিনা একদমই গ্রাহ্য করেনি, to realize the majestic view of the nature, যে কিনা উপলব্ধি করতে চায়নি এই ম্যাজেস্টিক ভিউটা প্রকৃতির। দ্যাট সোল, সেই মানুষের আত্মাটাকে, সেই মানুষের হৃদয়টাকে, ইজ কম্পেয়ার্ড তুলনা করা হয়েছে টু আ ডাল সোল অর আ মরবিড সোল। ডালটা তোমাদের বইতে লেখা রয়েছে, কিন্তু আমি একটা নতুন ওয়ার্ড বললাম কি, MORBID, মরবিড মানে মৃত আত্মা। তাহলে ফার্স্ট দুটো লাইন আশা করে বোঝাতে পেরেছি। ফার্স্ট দুটো লাইনের মধ্যে কবি কি বলছেন এখানে না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়ান্টেড টু এক্সপ্রেস দ্য ন্যাচারাল ম্যাজেস্টিক বিউটি অফ দ্য নেচার at the dawn, and a man or a soul of a man who doesn't care to realize that majestic beauty, that person is compared to a morbid or dull soul. Am I clear to you? আশা করি সবাই লাইনটা দুটো লাইনের মানে খুব ভালো করে বুঝতে পেরেছো। থার্ড লাইনে যাব, আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। আ সাইট মানে দৃশ্য, SIGHT, সাইট মানে দৃশ্য, সো মানে ভীষণ, টাচিং মানে যেটা হৃদয়কে ছুঁয়ে যায়, ইন ইটস ম্যাজেস্টি কথার মানে হচ্ছে নিজের রূপের মহিমায়, মানে প্রকৃতির যে রূপ, সেই রূপের মহিমায় যেন মানে প্রকৃতি যেন নিজের রূপের সৌন্দর্যকে মেলে ধরেছে। এতটাই রূপ, এতটাই সৌন্দর্য প্রকৃতির যে কবি তাই জন্য বলেছে আ সাইট ইজ সো টাচিং, একটা দৃশ্য যেটা হৃদয়কে ছুঁয়ে যায়, যেটা আত্ম উপলব্ধি, যেটা হৃদয়ের উপলব্ধিতে স্পর্শ করে, সেই দৃশ্যটাকে কবি এখানে বলে ম্যাজেস্টিক বিউটি। তার পরের লাইন, 4 নম্বর লাইন, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। আচ্ছা, এখানে শহর নাও মানে এখন, ডথ মানে ঢাকা রয়েছে, লাইক এ গার্মেন্ট মানে পোশাকের মতন, ওয়্যার মানে পরিধান করে রয়েছে। তাহলে শহরটা কিসের চাদর পরিধান করেছে? আমরা যেমন মানুষেরা ঠান্ডা লাগলে গায়ে চাদর পরিধান করি বা পোশাক পরিধান করি আমরা, গার্মেন্ট মানে পোশাক, আর ওয়্যার মানে পরিধান করে রয়েছে, আর ডথ মানে ঢাকা। দ্য সিটি নাও ডথ, শহরটা এখন ঢাকা রয়েছে একটা পোশাকের আবরণের মতন, যেন শহরটা একটা কিসের পোশাক পরেছে? দ্য গার্মেন্ট ইজ রেফার টু দ্য কামনেস, শান্ততা, কোল্ডনেস, শীতলতা, অ্যান্ড সাইলেন্টনেস, একটা নীরবতা। তাহলে দ্য ম্যাজেস্টিক বিউটি অফ দ্য নেচার হুইচ কভার্ড দ্য সিটি, হোল লন্ডন সিটি, কোন শহরের কথা বলে? লন্ডন সিটির কথা বলেছে। উইথ ইটস কামনেস, উইথ ইটস সাইলেন্টনেস, কারণ কি ভোরবেলা সৌন্দর্য, চারিদিকে নিস্তব্ধতা ঢেকে রয়েছে, বিকজ শহরের দৈনন্দিন জীবনের ব্যস্ততা
এখনো শুরু হয়নি। তার মানে দ্য বাসলিং অ্যাক্টিভিটি অফ দ্য সিটি ইয়েট নট স্টার্টেড। শহরের দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কর্মব্যস্ততা এখনো শুরু হয়নি, তাই শহরটা এখনো শীতলতা এবং নীরবতার চাদরে মোড়া। তাই জন্যই কবি এখানে কল্পনা করে বলেছেন, দিস সিটি, এই লন্ডন শহরটা, নাও ডথ, ঢাকা রয়েছে, লাইক আ গার্মেন্ট, একটা পোশাকের আবরণে, ওয়্যার, যেটা সে পরিধান করেছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট বেয়ার। বিউটি অফ দ্য মর্নিং মানে সকালবেলার সৌন্দর্য, সাইলেন্ট মানে নীরব, খুব চুপচাপ, বেয়ার মানে হচ্ছে খোলা, অনাবৃত। অনাবৃত মানে যদি আমরা হিউম্যান বিংস, প্রাণীরা যদি আমরা উলঙ্গ থাকি, জামা কাপড় পরে না থাকি, তাহলে আমাদেরকে কি বলা হবে? নেকেড বা নিউড। বাট যদি আমাদের খালি পায়ে মন্দিরে ঢুকতে হয়, সেই খালি পা, খালি ইংরেজি কি? বেয়ার। মা ভাতের হাঁড়ি আলগা করে রেখে দিয়েছে, ভাতটা খুলে রেখেছে, তাই কি বলবো? বেয়ার রাইস, বেয়ার ফুট, খালি পা। কাটা ফল, বেয়ার ফ্রুট। তেমনই বেয়ার মানে কি? তাহলে খালি বা নগ্ন। তার মানে কি বলছে? সকালবেলার সৌন্দর্যটা পুরোটা সাইলেন্ট, খুব নীরব এবং নগ্ন বা খোলা। কেন খোলা? হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজেস দ্য ফ্রেজ? কেন কবি এখানে ইউজ করেছেন সাইলেন্ট অ্যান্ড বেয়ার ফ্রেজ? এই দুটো কিন্তু এখানে কেন ইউজ করেছেন? এটা একটা অ্যাডজেক্টিভ। কেন এখানে অ্যাডজেক্টিভগুলো ইউজ করেছেন? বিকজ অ্যাজ ইট ইজ আ মর্নিং ভিউ অফ দ্য নেচার, সকালবেলা সৌন্দর্য। দ্য বাসলিং অ্যাক্টিভিটি, হইচই করা মুহূর্তগুলো শহরের এখনো শুরু হয়নি, তাই জন্য চারিদিকটা নিস্তব্ধ, নীরব, তাই শান্ত। এবং বেয়ার কেন? খোলা কেন? কারণ কি? চারিদিকের এখনো ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, আওয়াজ, এগুলো সৃষ্টি হয়নি, তাই প্রত্যেকটা জিনিস খুব ন্যাচারাল এবং ক্লিয়ার টু এভরিওয়ান। সো দ্যাট কবি এখানে খোলা বলেছেন। মনে করো তোমার চোখের সামনে কোনো কুয়াশা বা ধোঁয়া রয়েছে, তুমি সামনে জিনিস দেখতে পাবে না? কখনোই নয়। তার মানে কি বোঝাচ্ছে? তোমার চোখের সামনে আবরণ রয়েছে, কিন্তু এখানে চারিদিকটা খোলা। কেন না? প্রকৃতির যে ব্যস্ততা বা মানুষের জীবনে যে ব্যস্ততা, লন্ডন শহরে যে ব্যস্ততা, সেটা শুরু হয়নি, যার ফলে কোনো অবস্ট্যাকেলস নেই, কোনো ধোঁয়া সৃষ্টি হয়নি, কোনো কুয়াশা নেই, কোনো পরিবেশ দূষণ নেই। তাই জন্য প্রত্যেকটা জিনিস এখানে দূর দূর প্রান্ত থেকে দেখা যাচ্ছে। তাই জন্য কবি বলেছেন দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট, খুব চুপচাপ, আর বেয়ার মানে হচ্ছে খুব উন্মুক্ত। শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। শিপস মানে কি? জাহাজ। টাওয়ার মানে কি? বড় বড় মোবাইলের টাওয়ারগুলো। ডোমস মানে বড় বড় গম্বুজ, মানে মুসলিমদের যে নামাজ পড়ার জায়গা, সেখানে দেখা যায় গোল গোল বড় বড় থাম্বার মতন মসজিদের ওপরে, ওইটাকে বলছে গম্বুজের মতন গোল গোল কিছু জিনিস দেখা যাচ্ছে। তারপরে টেম্পলস মানে মন্দিরগুলো। আর কি বলেছেন? থিয়েটার্স মানে থিয়েটার হলগুলো। লাই মানে শুয়ে রয়েছে। মানে কি? তুমি যদি শুয়ে থাকো মানে কি? তুমি এখনো ওঠোনি, তোমার কাজকর্ম শুরু হয়নি। তার মানে কি? জাহাজগুলো, টাওয়ারগুলো, ডোমসগুলো, থিয়েটার হলগুলো, টেম্পলগুলো এখনো ঘুমোচ্ছে। অল দ্যাট ফাইভ ওয়ার্ডস ক্লিয়ারলি ডেপিক্ট মানে প্রকাশ করছে দ্যাট ইট ইজ দ্য ন্যাচারাল কোয়াইট ভিউ অফ আ মর্নিং টাইম বিফোর ডন, ভোর হওয়ার আগে। am I ক্লিয়ার? পরিষ্কার সবার কাছে একদম ধারণাটা। তাহলে শর্ট প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য পোয়েট কুড সি ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ? কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কি কি জিনিস দেখতে পাচ্ছেন? তখন কিন্তু আমাদের বলতে হবে শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল। ফাইন? am I ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা যাব ওপেন আনটু দ্য ফিল্ডস। ওপেন মানে খোলা, আনটু মানে পর্যন্ত, দ্য ফিল্ডস মানে মাঠ। তাহলে মাঠ পর্যন্ত খোলা, আগেই বলেছি বেয়ার। অ্যান্ড টু দ্য স্কাই, আকাশ পর্যন্ত। হোয়াট ডাজ মিন বাই ফিল্ড অ্যান্ড স্কাই? বাংলা মায়ের আগে বলে দিই, ওপেন আনটু দ্য ফিল্ডস, খোলা মাঠ পর্যন্ত এবং আকাশ পর্যন্ত। মানে কি? তুমি ছাদের ওপর দাঁড়িয়েছো, একটা দূরের দিকে তাকাচ্ছ, অনেক দূরে তুমি দেখতে পাচ্ছ আকাশ আর মাটি যেন মিশে গেছে। এইটাকে বলা হয় তোমার দিগন্ত রেখা, হরাইজন্টাল লাইন।
তাহলে এইখানে মাঠ এবং আকাশ মিশে গেছে। আর তুমি দেখতে পাচ্ছ এই কলকাতা শহরটা পুরো যেন মাঠ থেকে আকাশ পর্যন্ত খোলা, বেয়ার তো আগেই বলেছি। তাই জন্য বলা হয়েছে সকালবেলার ভোরের আকাশে সমস্ত জিনিস পরিষ্কার, তাই কবি দূর দূরান্তের থিয়েটার হল, টাওয়ার, গম্বুজ, টেম্পল সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন। তাই কবি বলেছেন মাঠ থেকে সুদীর্ঘ আকাশ, সুদূরের আকাশ পর্যন্ত পরিষ্কার সবকিছু, পুরো শহরটা যেন প্রাণবন্ত হয়ে মেলে ধরেছে। তারপরের লাইন, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। ব্রাইট মানে উজ্জ্বল, গ্লিটারিং মানে চকচক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, দেখো ধোঁয়াহীন আকাশ। কেন বললো ধোঁয়াহীন আকাশ? কল কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া এখনো সকালবেলা শুরু হয়নি, তাই জন্য স্মোকলেস এয়ার। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সমস্ত কিছু উজ্জ্বল এবং চকচক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন আকাশে। অল বলতে কি বোঝাচ্ছে? শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল, অল দোজ 5 থিংস। এখানে অল বলতেই 5টা জিনিসকে বলা। যদি প্রশ্ন আসে কি জিনিসগুলো চকচক করছে, তখন কিন্তু এটা লিখতে হবে। গ্লিটারিং মানে চকচক করা, গ্লিটার আমরা গ্লিটার পেন ইউজ করি না প্রজেক্ট করার সময়, সেই গ্লিটারিং। আর ব্রাইট মানে উজ্জ্বল। ক্লিয়ার হলো? ধোঁয়াহীন আকাশ কেন বলেছে বুঝতে পেরেছো? যে চারিদিকে এখনো কলকারখানার ধোঁয়া অথবা গাড়ি ঘোড়ার ধোঁয়া এখনো সৃষ্টি হয়নি, তাই জন্য চারিদিকটা খুব নিস্তব্ধ, তাই জন্য ধোঁয়াহীন আকাশ। তারপরে কবি কি বলছে? নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। নেভার মানে কখনোই নয়, ডিড সান সূর্য করেনি, মোর বিউটিফুলি স্টিপ এত সুন্দর করে ভিজিয়ে দেয়নি। কি ভিজিয়ে দেবে? শহরটাকে। স্টিপ, STEEP, স্টিপ মানে ভিজিয়ে দেওয়া, যার আরেকটা ইংরেজি হলো সাবমার্জ, নিমজ্জিত করে দেওয়া। মানে কি, তোমার গায়ে যদি আমি জল ঢালি তুমি ভিজে যাবে তো? হ্যাঁ অথবা না? হ্যাঁ, তুমি ভিজে যাবে। তেমনই শহরের গায়ে যদি রোদের আলো পড়ে, সূর্যের কিরণ পড়ে, তাহলে কি হবে? শহরটা আলোয় মেখে যাবে, মানে শহরটা ভিজে যাবে আলোতে। তাই এখানে কথাটা স্টিপ কথাটা ইউজ করা হয়েছে। সূর্য এত সুন্দরভাবে কখনো এই লন্ডন শহরকে আলো প্রদান করেনি। আসলে কি সত্যি তাই? না। কবির কল্পনায় দ্য ম্যাজেস্টিক ভিউ অফ দ্য সিটি অন দ্যাট ডে when the poet was standing on the Westminster Bridge. At that time, the majestic and the nostalgic view of the nature impressed the poet and he wrote the poem. তাই না? তাই জন্য কবি এখানে কি বলেছেন? সেই দিনকারের সূর্যের আলোটা যেন পুরো শহরটাকে এত সুন্দর করে মেখে দিয়েছে, আলোয় আলোকিত করেছে। তাই কবির কল্পনায় যেন সূর্য আগে কখনো এরকমভাবে আলো দেয়নি। তারপরের লাইন, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার এই প্রথম কিরণ। স্প্লেন্ডার মানে খাতায় নোট করো, যে সমস্ত ওয়ার্ডগুলো বললাম খাতায় সব নোট করো, কিন্তু নইলে কোনো শুনে লাভ নেই, শুনবে মাথা থেকে বেরিয়ে যাবে। আবার অবশ্যই নোট করো। স্প্লেন্ডার মানে কিরণ বা আলো। তাহলে তার সেই প্রথম আলো। কার সেই প্রথম আলো? হোয়াট ডাজ মিন বাই হিজ? হিজ মানে সূর্যের আলো। কোথায় গিয়ে পড়েছে? ভ্যালি মানে উপত্যকা, রক মানে পাথর, হিল মানে পাহাড়। তাহলে সূর্যের প্রথম আলো কোথায় গিয়ে পড়েছে? শর্ট প্রশ্ন দিলে কি লিখবো আমরা? ভ্যালি, রক অ্যান্ড হিল। তারপরের লাইন, নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। কখনো অনুভব করিনি, কখনো দেখিনি এত সুন্দর। কাম মানে শান্ত, সো মানে ভীষণ, ডিপ মানে গভীর। শান্ত এবং গভীর দৃশ্য দ্য পোয়েট নেভার ফেল্ট এভার বিফোর, মানে এর পূর্বে কখনোই কবি এত সুন্দর, গভীর এবং শান্ত দৃশ্য উপলব্ধি করেননি। কাম অ্যান্ড কাম সো ডিপ মানে কি? কাম মানে শান্ত, CALM, কাম মানে শান্ত, ডিপ মানে গভীর। কবি এখানে কেন বলেছেন কথাটা? কারণ কি, কবি এখানে বলেছেন যে এই সকালবেলা দৃশ্যটা খুব শান্ত এবং গভীর। কেন শান্ত? চারিদিকে দৈনন্দিন জীবনের আওয়াজ এবং কর্মব্যস্ততা শুরু হয়নি, তাই আগেই আমরা পড়েছিলাম সাইলেন্ট, খুব চুপচাপ, নীরব এবং শান্ত। আর গভীর কেন? কল্পনা করে দেখো একবার, শীতকালে রাত্রেবেলা সামান্য একটা পেরেক পড়ার আওয়াজ হলো অনেক জোরে আওয়াজ হয়। কেন কি? চারিদিকটা নিস্তব্ধ থাকে।
তাই জন্য এখানে বলেছে যে চারিদিকটা যত শান্ত নীরব, তাই জন্য গভীর, খুব ডিপ মনে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের দৃশ্যটা। কবি বলেছেন তাহলে কত সুন্দর দৃশ্য সেদিনকার কবি উপলব্ধি করেছেন, ক্যান ইউ ইমাজিন হোয়াট কাইন্ড অফ নস্টালজিক ভিউ অর ম্যাজেস্টিক ভিউ অফ দ্য নেচার দ্য পোয়েট কুড সি। কবি দেখতে পাচ্ছিলেন, তাই জন্য কবি বলেছেন সাইলেন্ট, বেয়ার, কাম, ডিপ, স্টিপ, এই ধরনের ফ্রেজ তিনি ব্যবহার করেছেন। তার পরের লাইন, দ্য রিভার, এখানে কোন রিভারের কথা বলা হয়েছে? ওয়েস্টমিনিস্টার ব্রিজের তলা দিয়ে যে রিভারটা বয়ে সেটা হচ্ছে টেমস নদী, THAMES, থেমস। মনে মনে উচ্চারণ করো বানান লেখার সময়, কিন্তু মুখে বলার সময় বলবো টেমস। তাহলে দ্য রিভার মানে টেমস রিভারটা গ্লাইডেথ, GLIDETH, মানে বয়ে চলা। কি বললাম? বয়ে চলা। খাতায় লিখে রাখো, নদীটা বয়ে চলেছে অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের আপন ছন্দে। কবি এখানে কি বলছে? যে নদীটা বয়ে চলেছে নিজের আপন ছন্দে। নিজের আপন ছন্দে মানে কোনো বাধা নেই। মানে কেন বলেছে? দেখো, আমরা আগেই দেখেছি শিপসগুলো শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই না? তাদের এখনো কাজকর্ম শুরু করেনি। মানে কি? এখনো জল বয়ে তারা চলাচল শুরু করেনি। তার ফলে কি হচ্ছে? নদীর জলটা শান্ত রয়েছে, কোনো বাধা নেই। তাই কবি বলেছেন টেমস নদীটা বয়ে চলেছে, গ্লাইডেড মানে বয়ে চলা, ফ্লোয়িং, কন্টিনিউইং, উইদাউট হ্যাভিং এনি অবস্টাকেলস, কোনো বাধা ছাড়া নদীটা বয়ে চলেছে, কোনো বাধা ছাড়া, তাই না? টেমস নদীটা, উইল মানে কি? খাতায় লেখো, WILL। উইল মানে ভবিষ্যৎকাল নয়, উইল মানে এখানে ইচ্ছা, উইল পাওয়ার, নিজের ইচ্ছা। সুইট মানে কি? মিষ্টি। হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজেস দ্য জল সুইট ফ্রেজ? জল কখনো আমার মিষ্টি হয়? মিষ্টি জল হয় নাকি? না। কি বলছে এখানে? শান্ত জলটা। সুইট মানে মিষ্টি ভাবে, নিজের আপন ছন্দে বয়ে চলেছে, যেখানে তার বওয়ার পথে কোনো বাধা নেই টেমস নদীটার। তাই কবি এখানে বলেছেন দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের আপন ছন্দে বয়ে চলেছে। তারপরের লাইন দেখো, ডিয়ার গড, দেয়ার ইজ আ এক্সক্লেমেশন, এখানে একটা আবেগ সূচক চিহ্ন রয়েছে। কেন? কবি এখানে কি বলেছে? প্রিয় ভগবান। প্রিয় ভগবান মানে কি বলছে? না, কবি এখানে বলতে চাইছে যেহেতু এখানে ভগবান কবির সামনে, চোখের সামনে এত সুন্দর একটা ম্যাজেস্টিক ভিউ তুলে ধরেছেন, তাই কবি বলছেন যে এত সুন্দর যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, এইটা দেখানোর জন্য কবি ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন। দ্য পোয়েট এক্সক্লেইমড উইথ আ জয়, আনন্দের সাথে কবি ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন, তাই জন্য বলেছেন প্রিয় ভগবান। দ্য ভেরি হাউসেস, ভেরি মানে কি? খুব বা বেশি, হাউসেস মানে বাড়ি, সিম, SEEM, সিম মানে মনে হওয়া, মনে হচ্ছে, অ্যাসলিপ মানে ঘুমন্ত। কারণ কি? ভোরবেলার দৃশ্য তো, তাই সবাই ঘুমোচ্ছে। তাই কবি কি বলেছেন? সমস্ত বাড়িঘরগুলোকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, অল দ্যাট এবং সমস্ত যে, মাইটি মানে সর্বশক্তিমান, খাতায় লিখে রাখো, সব থেকে শক্তিমান, হার্ট মানে হৃদয়, ইজ লাইং স্টিল, এখনো শুয়ে রয়েছে। তাহলে লন্ডন শহরের প্রাণ কেন্দ্রটা যেন ঘুমোচ্ছে। অলমাইটি হার্ট মানে প্রাণ কেন্দ্র। কেন এখানে প্রাণ কেন্দ্র কথাটা এসেছে জানতে হবে। কবি কোথায় দাঁড়িয়েছিলেন? ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে। তার তলা দিয়ে কি বয়ে যাচ্ছিল? টেমস নদী। আচ্ছা, আমাদের এটা লন্ডন শহরের কথা বলা হয়েছে। আমাদের কলকাতায় যদি বলা হয় প্রাণকেন্দ্র কি, তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন। তেমনই লন্ডন শহরের প্রাণ কেন্দ্র ছিল টেমস নদী, বিকজ মোস্ট অফ দ্য বিজনেসেস হ্যাজ বিন ডেভেলপড অ্যারাউন্ড দ্য টেমস রিভার। তাই জন্য বলা হচ্ছে যে টেমস নদীটা হচ্ছে লন্ডন শহরের প্রাণকেন্দ্র। তাই এই প্রাণ কেন্দ্রটাকে কেন্দ্রবিন্দু করেই সমস্ত বিজনেস এবং বড় বড় আমদানি রপ্তানি হয়।
তাই জন্য বলা হচ্ছে টেমস নদীকে প্রাণকেন্দ্র। তাই এই টেমস নদীটার চারপাশে সমস্ত কিছু ঘুমোচ্ছে। তাই কবি বলেছেন অলমাইটি হার্ট ইজ লাইং স্টিল। লন্ডন শহরের প্রাণকেন্দ্র টেমস নদী, সেটাই যখন ঘুমোচ্ছে, তাই জন্য মনে হচ্ছে চারপাশে সবাই ঘুমোচ্ছে। তাই কবি বলেছেন অলমাইটি হার্ট ইজ লাইং স্টিল, এখনো ঘুমোচ্ছে, একটা এক্সক্লেমেশন দাবি করেছেন। আশা করি কবিতাটা বোঝাতে পারলাম। তাহলে কবিতা এখানে কি বলেছে না, কবিতায় এই যে আমাদের এতটা কবিতা বললাম, এই কবিতাটা কি একটা সনেট, কিন্তু এটা একটা সনেট। কেন? এটা একটা 14 লাইন্সের কবিতা। আর্থ থেকে আরম্ভ করে স্মোকলেস এয়ার পর্যন্ত 8 লাইন্স, এবং নেভার ডিড সান থেকে আরম্ভ করে লাইং স্টিল এই পর্যন্ত হচ্ছে আমাদের 6 লাইন। একটা সনেট, যাকে 14 লাইনের কোনো কবিতাকে the poem that has been containing of 14 lines that called a sonnet, and a sonnet divided into 2 parts. The first 8 lines called octave, and another 6 lines called sestet, O-C-T-A-V-E, octave, and ses, A-C-S, sestet, T-E-T, sestet. তাহলে প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ সনেটের, এবং সনেটের 8 লাইনের পরে যে 6 লাইন থাকে তাকে বলা হয় সেস্টেট। এই নিয়ে তৈরি হয় 14 লাইনের কবিতা একটা। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা লেখা হয়েছিল 3 সেপ্টেম্বর 1802-তে, এবং রাইটার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি একজন নেচার লাভিং পোয়েট, প্রকৃতি পূজারী, এবং তিনি প্রকৃতির লন্ডন শহরের ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে, স্ট্যান্ডিং অন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য নস্টালজিক ম্যাজেস্টিক বিউটি অফ দ্য নেচার দ্যাট হি রিয়েলাইজেস, যেটা তিনি রিয়েলাইজ করেছিলেন, যেটা তিনি রিয়েলাইজ করেছিলেন, সেই কথাগুলোই, অল দ্যাট থিংস অফ দ্য নেচার হি হ্যাজ রিটেন ইন হিজ পোয়েম, তার কবিতায় তিনি ব্যক্ত করেছেন। কি বললাম, বোঝা গেছে? এবং তিনি বলেছেন যে এই রকম প্রাকৃতিক দৃশ্য, দ্যাট কাইন্ড অফ নস্টালজিক ম্যাজেস্টিক বিউটি অফ দ্য নেচার, নো ওয়ান ক্যান সি ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে কেউ এত সুন্দর দৃশ্য কখনো দেখেনি। নাইদার ওয়ান কুড সি দ্য কোয়াইটনেস, the silentness of the nature, such a majestic beauty, or nor the nature can show us any another beauty like that. না আমরা কেউ কোনো দেখতে পাবো, না প্রকৃতি আমাদের কোনো দেখাবে আর এত সুন্দর দৃশ্য, যেই দৃশ্যটা কবির খোলা চোখেতে কবির সামনে উপহার দিয়েছিল প্রকৃতি। তাই কবি ভগবানকে ধন্যবাদ জানিয়েছিল লাস্টের আগের লাইনে। কি বললাম, বোঝা গেছে? আশা করি কবিতা ভালো করে বুঝতে পেরেছো। তাতেও যদি কোনো ডাউট থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও ইউটিউবেতে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। এবং যদি সত্যিকারের কবিতা শুনে ভালো লাগে, আমার বোঝানোর ধরন বা আমার পড়াটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্টে একটু লেখো কেমন লাগলো। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে শোনার জন্য। যদি না বুঝতে পারো আরেকবার শুনে নাও। কোনো ডাউট থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো। সবাই খুব ভালো দেখো, সাবধানে দেখো। বাই বাই। হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আজকে আমি রাকেশ স্যার তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ক্লাস